ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা করছিলাম ক্যালকুলাস 2 আর ক্যালকুলাস 2 থেকে যে চ্যাপ্টারটা আমরা করতেছিলাম চ্যাপ্টারের নাম হচ্ছে বক্রতা। আর বক্রতা থেকে আজকে আমরা যে প্রশ্নটা নিছি, প্রশ্নটা প্রথমে দেখি। প্রশ্ন বলছে কি, যদি √x + √y = √a বক্ররেখার x, y বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা হয়। তার মানে ওরা বলেই দিছে যে x, y বিন্দুতে বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা, বিটা। তবে দেখাও যে আলফা প্লাস বিটা = 3 এত। তার মানে আলফা প্লাস বিটা, আলফা আর বিটাকে যদি যোগ করি তাহলে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 3x + y। ওকে, তো আমরা করব কি, বক্রতার কেন্দ্র সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা সলভ করছি ওগুলার মতো করে ওর আলফার মান বের করব, বিটার মান বের করব, আর ওই আলফা আর বিটার মানকে যোগ করে দিব, ব্যাস কাজ শেষ। যা আসবে তা এটাই আসবে। তারপরেও অঙ্কটা আমাকে করাইতে হচ্ছে, কারণ এটা ডিফারেন্সিয়েশন এবং এই যোগ বিয়োগের মধ্যে সামান্য ঝামেলা তো আছেই, তাই না? ওকে, তাহলে আমরা প্রথমে প্রশ্নটা শুরু করি। যেহেতু বক্রতার কেন্দ্র সম্পর্কিত বেসিক আমাদের জানা আছে, তো আমি ধরে নিচ্ছি যে তোমরা ডাইরেক্টলি বুঝবা, বেশি কথা বলতে হবে না। ওকে, তাহলে আমরা লিখব প্রদত্ত সমীকরণ হচ্ছে, আমি সরাসরি লিখতেছি প্রদত্ত সমীকরণ √x + √y = √a। ওকে, তো বক্রতার কেন্দ্র নির্ণয়ের জন্য আমাদেরকে করতে হয় কি, y1 আর y2 জানতে হয়। তাহলে আমরা y1 y2 জানবো কিভাবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে আমরা লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, তাহলে ওকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, সূত্রটা একটু দেখে আসি। ddx of √x, এটার অন্তরীকরণ হচ্ছে 1/2 √x, মনে রাখতে হবে। তাহলে আমরা পাচ্ছি কি 1/2 √x। ওকে, কিন্তু ওকে যখন ডিফারেন্সিয়েশন করতে চাইবো তখন একটু খেয়াল করি, আমরা ব্যক্ত সমীকরণ নিয়ে করতেছি, সুতরাং আমাদের এখানে y ধ্রুবক নয়। ওকে, তাহলে এই ভিতরে যেটা আছে, এই রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমি x মনে করব। তাহলে এটাও হয়ে গেল √x। তো √x এর সূত্র কি, 1/2 √x। ওকে, ddx √x সমান হচ্ছে 1/2 √x, কিন্তু এখানে আসলে x নাই, কে আছে, y। সেজন্য আমাকে মুখে x বললো, এখানে y লিখতে হবে। তো আমি যাকে x মনে করছি সে কি আসলে x ছিল? না, সে x ছিল না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমি কাকে x মনে করছি, y কে x মনে করছি। তো y কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো y1 = √a। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 0, কারণ এটা xও নয় yও নয়। যদি এটা x হইতো তাহলে ডিফারেন্সিয়েশন করে আনসার বসাইতাম, যদি এটা y হইতো তাও ডিফারেন্সিয়েশন করে আনসার বসাইতাম, কিন্তু ও xও না yও না, সুতরাং এটা হচ্ছে ধ্রুবক। তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করে এটা পাইছি। তো এখান থেকে আমাকে y1 বের করে আনতে হবে। তো y1 বের করতে চাইলে আমরা এভাবে করতে পারি, বা এই জিনিসটাকে আমি এখানে রেখে দিই, 1/2 √y y1 = ওকে দিকে পক্ষান্তর করি, তাহলে -1/2 √x এরকম আসবে। ওকে, তো এখন এইখানে যে নিচের যে রাশিটা দেখা যাচ্ছে, এই রাশিটা চলে যাবে ওই দিকে গেলে উপরে, আর এই 1টা চলে যাবে নিচে, তাই না? তাহলে সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে যখন আমরা সংখ্যা নিই তখন যারা ভাগে থাকে তারা গুণে চলে যায়, যারা গুণে থাকে তারা ভাগে চলে যায়, আর যারা নিচে থাকে তারা ভাগেই আছে। তাহলে এই ভাগের সংখ্যাটা গুণে চলে যাবে। তাহলে এদিকে থাকবে y1 মাইনাস ওইদিকে চলে যাবে 2 √y / 2 √x। তো 2 এবং 2 কাটা, তাহলে y1 = আমরা পাচ্ছি √y / √x। ব্যাস, এটুকুই আমাদের জন্য y1। এবার আমরা করব কি, y2 বের করব। কিভাবে, এই সমীকরণটাকে আমরা আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তাহলে আমরা বলবো কি, x এর সাপেক্ষে এখানে লিখি, x এর সাপেক্ষে এখানে একটা বাউন্ডারি দিয়ে দিই। তাহলে এটার পরে আমরা এখানে যাচ্ছি x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে। ওকে, তাহলে x এর সাপেক্ষে ওকে যদি পুনরায় অন্তরীকরণ করে, একটু খেয়াল করি, y1 কে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো y2 = ওকে যখন অন্তরীকরণ করতে যাব তখন কিন্তু একটা ফ্যাসাদ আছে। সেটা কি, এখানে xও ধ্রুবক না yও ধ্রুবক না, তার মানে দুজনকেই ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাও ধ্রুবক নয়, এটাও ধ্রুবক নয়, তার মানে দুজনকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা সেক্ষেত্রে ddx of u by v মেথড অ্যাপ্লাই করব। ddx of u by v মেথড, তো u by v মেথড কি, এই নিচে v আছে না, ভিটার স্কোয়ার দিতে হবে, আর v দিয়ে স্টার্ট করতে হবে, v ddx u - u ddx v। ওকে, তাহলে আমরা এখানে শুরু করি, এই নিচে আছে v। আচ্ছা, একটা কাজ করি, মাইনাস যেটা আছে মাইনাসটাকে এখানে আগে বাউন্ডারির বাইরে নিয়ে যাই। মাইনাসটাকে আমরা ডিফারেন্সিয়েশনের আওতায় রাখবো না, ও ধ্রুবক, ওকে বাইরে রেখে দিছি। এটাকে আমরা v ধরলাম, তাহলে v মানে হচ্ছে √x, তাহলে v² দিলাম, তারপরে v দিয়ে শুরু করতে হবে, তাহলে v হচ্ছে √x, তাহলে √x কে বাইরে রেখে ডিফারেন্সিয়েশন করব √y কে, আর মাঝখানে মাইনাস হবে, √y কে বাইরে রেখে ডিফারেন্সিয়েশন করব √x কে, ব্যাস। তারপর থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, কারণ এখানে মাইনাস একটা আছে যে কিনা ঝামেলা করতে পারে। ওকে,
ইকুয়াল টু মাইনাস তার জায়গায় থাক, থার্ড ব্র্যাকেটের ভিতরে কি ঘটতেছে আমরা একটু দেখি। স্কোয়ারের রুটে কাটা গেলে আমরা এখানে লিখে দিতে পারি এক্স, আর এখানে রুট এক্সের জায়গায় থেকে যাবে, ওইদিকে ডিডিএক্স অফ রুট ওয়াই। একটু খেয়াল করি, এই যে এখানে ডিডিএক্স অফ রুট ওয়াই, আমরা কিন্তু রুট ওয়াইকে এখানেও ডিফারেন্সিয়েশন করছিলাম, কত পাইছি 1/2 রুট ওয়াই ওয়াই 1। তাহলে সরাসরি এখানে এত কষ্ট না করে আমরা লিখে দিই 1/2 রুট ওয়াই, আর সাথে পাবো ওয়াই 1। ওকে, মাইনাস রুট ওয়াই তার জায়গায় থাক, রুট এক্স ডিডিএক্স অফ রুট এক্সকে আমরা এখানেও ডিফারেন্সিয়েশন করছিলাম, তার মানে 1/2 রুট এক্স পাবো। কষ্ট করার দরকার নেই, যেহেতু একবার করছি সেহেতু বারবার কষ্ট করার কি দরকার। এখানেও ডিডিএক্স অফ রুট এক্স, এখানেও রুট ওয়াইকে ডিডিএক্স করছি, এখানেও রুট ওয়াইকে ডিডিএক্স করছি, ব্যাস। এবার আমার কাজ হচ্ছে এখানে সাধারণ কিছু লসাগু গসাগু করে মানটা কত আসে সেটা দেখা। ওকে, তাহলে এই ক্যালকুলেশন শেষ করি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তেমন কিছুই করা হচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি, এই যে y2 বের করছি, y2-র ভিতরে একটা y1 দেখা যাচ্ছে, ওই y1-এর জায়গায় আমি এই মানটা বসাই দিতে পারি। তাহলে এই রুট এক্সটার পাশে না লিখে আমি কিন্তু উপরে লিখতে পারি, তাহলে এইভাবে লিখতে পারি রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট ওয়াই। ওকে, আর এই যে y1 দেখা যাচ্ছে, y1-এর মান হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, তাহলে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স লিখে দিলাম। আর এই রুট ওয়াইকে এখানে উপরে লিখতে পারি, তাহলে রুট ওয়াই ডিভাইডেড বাই 2 রুট এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এরপরে আমার কাজ হচ্ছে মাইনাস এই এক্স তার জায়গায় থাক। এখানে দেখি একটু, যেহেতু এটা গুণ সম্পর্ক, তাহলে রুট এক্স আর রুট এক্স কাটা যাবে, রুট ওয়াই আর রুট ওয়াই কাটা যাবে, খালি কি থাকবে, নিচে থাকতেছে 2 আর উপরে থাকতেছে -1। তাহলে আমরা -1/2 এভাবে রাখতে পারি, তাই না, মাইনাস হাফ থাকতেছে। আর মাইনাস এখানে থাকতেছে রুট ওয়াই ডিভাইডেড বাই 2 রুট এক্স, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এরপরে এইখানে একটা ছোট লসাগু করব, লসাগু করে যা আসে, তো আমি বারবার লিখতে চাচ্ছি না, এর লসাগুটা শুধু করে টোটাল আনসারটা আমি একেবারে লিখবো। আর এখানে আমি ছোট্টখাটো যোগ বিয়োগগুলো এই সাইড নোটে করে দিতে যাচ্ছি। তুমিও চাইলে ডাইরেক্ট করতে পারো, আর ওই সাইড নোটগুলো লিখে নিতে পারো। কারণ হচ্ছে এখানে আমি যদি বারবার লিখতে যাই, বারবার আমাকে থার্ড ব্র্যাকেট অ্যাপ্লাই করতে হবে, মাইনাসটা বারবার দিতে হবে, এগুলো খুবই বিরক্তিকর। তো আমি এটার কি আসতে পারে সেটা আমি এখানে গবেষণা শেষ করি। তাহলে 2 এক্সের রসাগু হবে 2 রুট এক্স। ওকে, এই 2 আর 2 কাটা যাবে, রুট এক্স উপরে বসবে, তাই না। একটা কাজ করি, ব্যাপারটা আসলে এভাবে বোঝানো সম্ভব না। এখানে আমাকে করতে হবে কি, এই দুজনেরই মাইনাস আছে, তাই না, আমি এই দুজনের মাইনাসটাকে কমন নিয়ে ফেলি, সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে মাইনাসটাকে কমন নেওয়ার পর ওর কাছে থাকবে 1/2, এটাও প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট ওয়াই বাই 2 রুট এক্স, এরকম হয়ে যাবে। এবার কিন্তু লসাগু করতে সুবিধা হবে, আমরা যে ভয়টা পাই নেগেটিভ চিহ্ন নিয়ে, সেই ভয়টা এখন আর আমাদেরকে কোনো ঝামেলা করবে না। ওকে, তাহলে মাইনাস আমি কমন নিয়ে ফেললাম, সবাই প্লাস হয়ে গেলে এবার লসাগু করি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 রুট এক্স হচ্ছে লসাগু, 2 আর 2 কাটা গেলে রুট এক্স এখানে বসবে, তারপরে প্লাস 2 রুট এক্স পুরো কাটা গেলে উপরে যা আছে তাই বসবে। ওকে, সরি, এটা ওয়াই হবে। আচ্ছা, তো এরপরে এখানে একটা সুন্দর ব্যাপার কাজ করতেছে, 2 রুট এক্স। একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই, ভালো করে খেয়াল করি, রুট এক্স প্লাস রুট ওয়াই, এই যে প্রশ্নে দেখা যাচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু কত, রুট এ। তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই এর জায়গায় আমি চাইলে রুট এ বসাই দিতে পারি, রুট এ। ওকে, তার মানে এই উপরের যে জিনিসটা দেখা যাচ্ছে, এই টোটাল জিনিসটাকে গবেষণা করার পর, ও আচ্ছা, সামনে মাইনাস চিহ্নটা থেকে যাবে, তাই না। তা টোটাল জিনিসটাকে গবেষণা করার পর আমরা পেলাম রুট এ ডিভাইডেড বাই 2 রুট এক্স, আর ওই ব্যাপারটাই আমি এখানে সরাসরি লিখবো। তাহলে এখানে মাইনাসটা এখানে থাক, এই থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে মাইনাস রুট এ ডিভাইডেড বাই 2 রুট এক্স, আর এটার নিচে আছে এক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর প্লাস তো হয়ে গেছে, উপরের রাশিটা যেমন আছে তেমন বসবে, রুট এক্স রুট এ ডিভাইডেড বাই 2 রুট এক্স। আর নিচের রাশিটাকে কি করতে হবে, উল্টা করতে হবে। তো ওকে উল্টা করতে গেলে ওর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে উল্টা করলে 1 চলে যাবে উপরে আর এক্স চলে যাবে নিচে। ওকে, এবার এই রুট এক্স আর এক্স এদের মধ্যে একটা ছোট্ট গবেষণা আমি এই জায়গায় করে দেখাচ্ছি। রুট এক্স ইন্টু এক্স এরকম আছে, তাই না, এই যে রুট এক্স ইন্টু এক্স। তো রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, আর এক্স এর পাওয়ার হচ্ছে, এই এক্স এর পাওয়ার হচ্ছে 1। তো বেজ একরকম হলে গুণের বেলা পাওয়ার যোগ হয়, তার মানে এটা থেকে আমরা লিখতে পারতেছি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1। তাহলে এটা টোটাল গবেষণা এক্স টু দি পাওয়ার 3/2 আসতেছে। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিই যে ইকুয়াল টু রুট এ ডিভাইডেড বাই 2 এক্স টু দি পাওয়ার 3/2। ওকে, ও আমার মনে হচ্ছে এটাকে এরকম না লিখে এখানে রাখলেই ভালো হতো, তাও করে যখন ফেলছি তখন কি আর করা, পরে আমরা চাইলে এটাকে ভেঙে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। ওকে,
তাহলে এটাই হচ্ছে y2 এর মান। আমি আর কিছু করতে চাচ্ছি না y2 এর মানের সাথে। y1 এর মান পাইছি এরকম, y2 এর মান পাইছি এরকম, ব্যাস কাজ শেষ। এবার আমরা করব কি, ওই যে বক্রতার কেন্দ্র যেহেতু ওরা আলফা বিটা বলছে, তাহলে আমরা আলফা ইকুয়াল টু যে সূত্রটা জানি বক্রতার কেন্দ্রের সেটাই অ্যাপ্লাই করব, আর y1 এর মান সেখানে বসাবো, বিটার মানও একইভাবে বের করব। আর তারপর আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ লিখে আলফা প্লাস বিটা, আলফার জায়গায় আলফার মান, বিটার জায়গায় বিটার মান বসিয়ে যোগ করে শেষ করে দিব। ওকে, আচ্ছা এবার আমরা তাহলে সূত্রের সাহায্যে আলফা এবং বিটার মান বের করব। তাহলে আমরা লিখব যে যেহেতু বক্রতার কেন্দ্র হচ্ছে কত, আলফা কমা বিটা, তো যেহেতু বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা, সুতরাং আমরা আলফা ইকুয়াল টু বের করতে পারবো এভাবে। সূত্র কি ছিল, এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। এখান থেকে আমরা আলফার মানটা বের করি। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দিলাম, মাইনাস এই y1 এর জায়গায় y1 এর মানটা বসাইতে হবে, খুবই ক্রিটিক্যাল দেখা যাচ্ছে তাই না। y1 এর জায়গায় y1 এর মান বসাই দিলাম মাইনাস রুট y বাই রুট এক্স। ওকে, y1 এর জায়গায় y1 এর মানটা বসাই দিলাম। এরপরে 1 তার জায়গায় থাকবে প্লাস, একটু ব্র্যাকেটটা বড় করে দিতে হবে, 1 তার জায়গায় থাকবে, y1 এর জায়গায় আবার মানটা বসাই দেবো y1 এর। তাহলে আমাকে একটা কাজ করতে হচ্ছে, আমি এখানে একটু নিচু করে লিখি, ব্যাপারটা ভালো লাগতেছে না দেখতে, কারণ জায়গার দরকার। তাহলে ইকুয়াল টু এক্স তার জায়গায় বসাই দিলাম, মাইনাস এই y1 এর জায়গায় আমরা লিখলাম মাইনাস রুট y বাই রুট এক্স মান লিখলাম। তারপর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটাকে 1 প্লাস এই y1 এর জায়গায় আমরা লিখলাম মাইনাস রুট y বাই রুট এক্স। আর এই টোটালটার মাথার উপরে কিছু তো নাই, এটার উপরে একটি স্কোয়ার ছিল, সরি এই যে এখানে একটি স্কোয়ার ছিল, আর তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এর মানে হচ্ছে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট ছিল ওই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি, আর 1 এর জায়গায় প্লাস প্লাসের জায়গায় y1 এর মান বসাইছি, স্কোয়ার জায়গায় বসাইছি। y2 এর মানটা এখানে বসাই দিই, রুট এ ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 3/2, ব্যাস এটুকুই হলো। এবার আমার কাজ হচ্ছে, এবার আমি y1 আর y2 মানগুলো এক্ষুনি মুছে ফেলতে পারতেছি না, কারণ আমাদেরকে আবার বিটা বের করতে হবে, তখন আবার এই মানগুলো আমাদের জানার দরকার পড়বে, তখন আবার খুঁজতে হবে। এটা হচ্ছে y2 এর মান, তো আমি এদিকে একটু বক্স করে এখানে আলাদা করে রেখে দিছি, বাকি কাজগুলো আমি ওইখানে সেরে নিব আর কি। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে এইখানে যে কোনোভাবে সরলীকরণ করে, সিম্পলিফাই করে ছোট্ট একটা আনসারে আনতে হবে, যেন অঙ্কটাকে আমরা সমাধানের জায়গায় নিতে পারি আর কি। আচ্ছা, তো এবার আমরা কি করতে পারি দেখি। এখানে আমি করলাম কি, এক্সকে এক্সের জায়গায় রেখে দিলাম, মাইনাসকে মাইনাসের জায়গায় রেখে দিলাম। ওকে, আমি চাইলে এটা করতে পারতাম, এই মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস করে দিতে পারি, তবে এক্ষুনি সেটা করতে চাচ্ছি না, কারণ হচ্ছে এক্ষুনি করলে অনেক রকম প্রশ্ন এসে দাঁড়াবে। থাক, এখন আমি সব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। তাহলে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স তার জায়গায় থাক, মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স তার জায়গায় থাকলো। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কী হয়েছে একটু দেখি। সেকেন্ড ব্র্যাকেটে তো 1 প্লাস তার জায়গায় রেখে দিলাম, 1ও রেখে দিলাম, প্লাসও রেখে দিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে স্কোয়ারটা যদি মাইনাসের উপরে আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর স্কোয়ারটা ওদের দুজন রুটকেও খেয়ে ফেলবে, তাহলে আর বাকি কী থাকবে, ওয়াই বাই এক্স। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর নিচে থাকতেছে রুট এ ডিভাইডেড বাই কত, রুট এ ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 3/2। ওকে, ব্যাস এবার আমি আবার এক্সকে এক্সের জায়গায় রেখে দিলাম। এবারও আমি কিন্তু চাইলে এই মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, কারণ এখানে এই মাইনাসের এখানে মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক আছে। যদি এখানে গুণ সম্পর্ক না থেকে অন্য কোনো সম্পর্ক থাকতো তাহলে আমাকে প্রথমে মাইনাস কমন নিতে হইতো, তারপর ওর সাথে গুণ করতে হতো, কিন্তু এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে আমি চাইলে মাইনাস মাইনাসে প্লাস করে দিতে পারি, মাইনাস মাইনাসে প্লাস, আর উপরে যা আছে তাই এভাবে লিখতে পারি, রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স। আর এখানে একটা লসাগু করলে আমরা পাচ্ছি এরকম, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এরকম একটা লসাগু আমরা পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। আর এখানে পাচ্ছি রুট এ ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 3/2। ওকে, তাইলে এখন আমার কাজ হচ্ছে এই রাশিটা যেমন আছে তেমন রেখে দিব, আর এটাকে আমি উল্টা করে দিব। ওকে, তাহলে এখন এই এক্স প্লাস এই রাশিটা যেমন আছে তেমন রেখে দিলাম, রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স, এটা যেমন আছে তেমন রেখে দিলাম। আর এটাকে আমি উল্টা করে লিখলাম, উল্টা করে কি লিখলাম, 2x টু দি পাওয়ার 3/2 চলে যাবে উপরে, আর এই রুট এ চলে যাবে নিচে। ওকে, তো মজার ব্যাপার হচ্ছে আমি একটা ছোট্ট এখানে নোট দেখাই, যা আমি অঙ্কের ভিতরে করব না। ওটা কি, এই এক্স আর এই রুট এক্স কিন্তু গুণ হবে, তাই না? তো এক্স আর রুট এক্স যদি গুণ হয়, একটু আগেও কিন্তু সেটা গুণ হয়েছিল, এক্স আর রুট এক্স যদি গুণ হয় তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, আর এই রুট এক্স মানে হচ্ছে এক্স এর পাওয়ার হাফ, তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে হাফ। এই দুজন যখন গুণ হবে বেজ একই হলে পাওয়ার পাওয়ার যোগ করতে হবে। তো পাওয়ার যদি
যোগ হয় তাহলে এটা হবে x⁻3/2 ওকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম এই দুজনের গুণফল হচ্ছে x⁻3/2, এদিকে আবার উপরে আছে x⁻3/2, তার মানে এই x⁻3/2 আর এই দুজনের গুণফল কাটা, এদেরকে না লিখলেও চলবে ওকে। তাহলে আমি বাকিগুলোকে লেখার চেষ্টা করি, তাহলে এখানে x তার জায়গায় থাক, প্লাস এখানে হচ্ছে √y ইন্টু এক্স প্লাস ওয়াই, আর নিচে ওরা তো ওর সাথে কাটা গেল, তাহলে আর বাকি থাকলো কত √a, সেই সাথে কিন্তু একটা 2ও থাকলো ওকে। তাহলে কি কি আবার দেখাচ্ছি, একটু কেটে দিচ্ছি, এই যে x⁻3/2 আর এই এরা দুজন মিলে কাটা ওকে। তাহলে বাকি আছে কি √a নিচে বসে গেছে, আর উপরে আছে 2 বাকি আছে, √y বাকি আছে, x + y বাকি আছে, যা এখানে বসাই দিছে। এরপরে একে নিয়ে আর আমার মাতামাতি করার দরকার নেই, এইটাই হচ্ছে আমার জন্য আপাতত আলফার মান, ভবিষ্যতে কি হবে সেটা ভেবে দেখা যাবে। এরপর আমার কাজ হচ্ছে এখন আমি বিটা সমান একই পদ্ধতিতে বের করব। তো বিটার সূত্রটা কি ছিল সেটা একটু দেখি। বিটা সূত্রে বলছিল কি এইটুকু লেখার পর আমরা এটা লিখব আবার বিটা সমান কি যেন y - 1 + y1² ডিভাইডেড বাই y2। বিটার সূত্রটা ঠিক এভাবে ছিল ওকে। তো এখন আমি এখানে y1 আর y2 এর মানগুলো বসাই দিই, তাহলে y তার জায়গায় থাক -1 + y1 এর মান হচ্ছে -√y/√x, -√y/√x, তার মাথার উপর আবার একটা হোল স্কোয়ারও আছে। y2 এর মান হচ্ছে √a/2 x⁻3/2 ওকে। তাহলে এখন আমি এই মানগুলো মুছে দিচ্ছি কারণ এগুলো আর আমার দরকার পড়বে না ওকে। এবার এখানে ছোট্ট লসাগু টসাগু করবো আর সরলীকরণ করবো সোজা কথায়, মাইনাস, তাহলে এটা এভাবে লিখি 1 প্লাস এই স্কোয়ার যখন ওর উপর আসবে ওকে প্লাস করে দিবে, রুট কাটা যাবে স্কোয়ারের কারণে, তাহলে y/x হবে খালি, আর এখানে হবে √a ডিভাইডেড বাই 2 x⁻3/2, এইটুকুই আসতেছে ওকে। এবার আমার কাজ হচ্ছে এখানে লসাগুটা শেষ করা, তাহলে ইকুয়াল টু পাচ্ছে কি y তার জায়গায় থাকবে মাইনাস, এখানে একটা লসাগু হবে তাহলে x, আর লসাগুর কারণে এটা x + y হবে এরকম, আর নিচে √a ডিভাইডেড বাই 2 x⁻3/2 এইটুকুই থাকবে ওকে। আচ্ছা, এরপর আমি করব কি এই উপরের রাশিটা যেমন আছে তেমন রেখে দিব, একটু দেখি। এটা হচ্ছে আসলে আলফার মান যেটা আমাদের প্রয়োজন একটু পরে, যার কারণে আমি এটা বোর্ড থেকে মুছি নাই ওকে। তাহলে ইকুয়াল দিলাম, y - দিয়ে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে রাশিটা দেখা যাচ্ছে এটার উপরের রাশিটা যেমন আছে তেমন বসাই দিব, তাহলে হচ্ছে কি x + y ডিভাইডেড বাই x যেমন আছে তেমন বসাই দিলাম, ইন্টু এই নিচের রাশিটাকে উল্টা করে বসাবো, তাহলে কি হবে 2 x⁻3/2, এটা চলে গেল উপরে, আর নিচে থাকবে √a ওকে। এই যে উপরের রাশিটা নিচে, নিচের রাশিটা উপরে চলে গেল পাশে গিয়ে ওকে। এবার এখানে আমি একটা ছোট্ট নোট করে এখানে শেষ করব, নোটটা এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে x⁻3/2 এটা যেটা দেখা যাচ্ছে x⁻3/2, এটা আমি এই ফর্মুলাটা আমি অনেক দিন ধরে শিখাইছি, এর আগের লেকচারগুলোতেও শিখাইছি। x⁻3/2 এটাকে আমরা x√x এভাবে লিখতে পারি, আগের ক্লাসগুলোতে শিখাইছি, সুতরাং তোমাদের খাতায় অবশ্যই নোট আছে তাই না। তাহলে x⁻3/2 এটাকে আমি x√x লিখতে পারি। তাহলে কাহিনী কি, এই y মাইনাস এই x + y ডিভাইডেড বাই x ইন্টু এই যে 2 × x⁻3/2 যেটা আছে সেটাকে আমি x√x এভাবে লিখতে পারি, আর নিচে হচ্ছে √a ওকে। তাহলে এই x আর x কাটা যাবে, তাহলে বাকিগুলোকে আমরা একটু গুছাই লিখি, y তার জায়গায় থাক। এখানে কি কি বাকি আছে একটু দেখি, 2 বাকি আছে, √x বাকি আছে, 2 বাকি আছে, √x বাকি আছে, সেই সাথে x + y বাকি আছে। অবশ্যই আমাকে একটা ব্র্যাকেট দিতে হবে কারণ ওরা নিজেদের মধ্যে একটা গুণ সম্পর্ক ছিল। এখন আমি যদি ব্র্যাকেট না দিই তাহলে একজনের সাথে গুণ সম্পর্ক হবে, আরেকজনের সাথে যোগ সম্পর্ক হয়ে যাবে, কিন্তু এই গুণ মানে হচ্ছে পুরাটার সাথে ওর সম্পর্ক ছিল গুণ ওকে। আর নিচে কি বাকি দিতে, √a বাকি থাকতেছে, ব্যাস এটাই হচ্ছে আমার জন্য বিটা এর মান। তাহলে আমি আলফা এবং বিটা দুজনের মানই খুঁজে বের করছি। এবার আমার কাজ হচ্ছে এই বাম পক্ষ সমান ডান পক্ষটা মিলানোর চেষ্টা করা ওকে। তাহলে আমি এখন লিখব কি বাম পক্ষ সমান আলফা প্লাস বিটা ওকে। এবার আমার আলফার মানটা বসাই দিই, আলফার মান কত x + 2√y x + y ডিভাইডেড বাই √a, আর বিটার মানটা এবার বসাই দিই, বিটার মান হচ্ছে y - 2√x x + y ডিভাইডেড বাই √a ওকে। তাহলে আলফার মান এবং বিটার মান দুইটাই বসানো হয়ে গেছে, মান ঠিকভাবে বসাইছি না একটু দেখি, 2√y x + y √a, 2√x x + y √a, সব কিছু ঠিকঠাকভাবে বসাইছি। তাহলে এটা আর আমার রাখারই দরকার না, আমি এটা মুছে শান্তিতে অঙ্কটা শেষ করি ওকে। তাহলে এখান থেকে আমি করব কি এই x আর y কে পাশাপাশি লিখব, x +
ওয়াই। ওকে, এক্স আর ওয়াইকে পাশাপাশি লিখলাম। এখন এরপরে এই জায়গাটার মধ্যে আমাদেরকে একটু মানুষ করতে হবে। দেখি একটু এখানে কি কি কমন যায় একটু খেয়াল করি। এটা আর এটার মধ্যে কমন নিব, তাহলে কি কি কমন যায়? প্রথমে প্লাস চিহ্নটা দিই, প্লাস চিহ্নটা দেওয়ার পর আচ্ছা আমি মনে হয় এখানে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে বিটার সূত্রে, এই যে আমরা বিটার সূত্রটা লিখছিলাম, বিটা ইকুয়ালটা আমি এভাবে লিখে ফেলছি ওয়াই মাইনাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2, এভাবে লিখে ফেলছি। আসলে এই জায়গাটাতে প্লাস হবে, তো এই জায়গাটাতে প্লাস হওয়ার কারণে আমাদের এই যে বিটার মানটা আমরা বসাচ্ছি এটা তো এই জায়গায় প্লাস হবে, মানে বিটার মানে এই মাঝখানে যে মাইনাসটা ছিল সেটা আসলে প্লাস হবে। ওকে, আর বাদ বাকি সব কিছু ঠিক আছে, এখানে যোগ বিয়োগ আর কোনো অসুবিধা হয় নাই, খালি ওই জায়গায় প্লাসটা না দেওয়ার কারণে এই জায়গায় প্লাসটা আসে নাই। ওকে, তাহলে এবার আমি এখান থেকে কমন নিই, তাহলে আমি কি কি কমন পাচ্ছি দেখি। উপর থেকে কমন পাচ্ছি 2 আর x প্লাস ওয়াই, আর নিচের থেকে কমন পাচ্ছি রুট এ। আমি এই দুজন থেকে কমন নিচ্ছি, ওর কাছ থেকে আর ওর কাছ থেকে। তাহলে একটু খেয়াল করি, ওর কাছে 2 আছে, ওর কাছে 2 আছে, 2 কমন নিছি। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস দুজনের কাছে আছে, এক্স প্লাস ওয়াই কমন নিছি। নিচে রুটে দুজনের কাছে আছে, কমন নিছি। তো এই কমন টমনেরও বাকি কি থাকে, এটা কমন নিছি, এটা কমন নিছি, এটা কমন নিছি, বাকি থাকে রুট ওয়াই আর প্লাস এখানে বাকি থাকে রুট এক্স। ওকে, তাহলে এখন এই যে এখানে আছে এক্স প্লাস ওয়াই তার জায়গায় থাক, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। প্লাস এখানে হচ্ছে 2 এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট এ, এভাবে আছে। এদিকে মজার ব্যাপার হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই, প্রশ্নে বলছে রুট এক্স প্লাস রুট ওয়াই দেখা মাত্রই আমরা কি লিখতে পারবো, রুট এ লিখতে পারবো। তাহলে এটার বদলে আমরা লিখতে পারতেছি রুট এ। তাহলে রুট এ আর রুট এ কাটা দিয়ে পরের লাইনে আমরা যেতে পারি। একটু খেয়াল করি, এটা হচ্ছে 2টা এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে একটা এক্স প্লাস ওয়াই, 2টা এক্স প্লাস ওয়াই, একটা এক্স প্লাস ওয়াই। তো আমার কাহিনী হচ্ছে 2টা এক্স প্লাস ওয়াইয়ের সাথে আরও একটা এক্স প্লাস ওয়াই যোগ করলে আনসার কি আসবে, 3টে এক্স প্লাস ওয়াই। যেমন এভাবে চিন্তা করি, এই এক্স প্লাস ওয়াই হচ্ছে আম আর এক্স প্লাস ওয়াইও হচ্ছে আম, তাহলে 2টা আমের সাথে একটা আম যোগ করলে 3টা আম পাওয়া যাবে, 3টা আম। ব্যাস, তাহলে 3x প্লাস ওয়াই, যা কিনা আমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে আমি বুঝাই দিকে একটা ভুল করে ফেলছি, বারবার বলতেছি, ওইটা হচ্ছে বিটা ইকুয়াল টু ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার এভাবে হবে, মাঝখানের এই প্লাসটা হবে যার কারণে এখানে প্লাসটা আসবে। ওকে, আর কোনো অসুবিধা নাই টোটাল ম্যাথমেটিক্সের মধ্যে। আচ্ছা, তাহলে এবার আমরা আরও একটা প্রশ্ন দেখি, আর এই প্রশ্নটা হচ্ছে এই অধ্যায়ের জন্য লাস্ট প্রশ্ন। আর এরপরে আমরা যে প্রশ্নগুলোতে আমরা আটকাইছি সেই প্রশ্নগুলো মানে বাড়ির কাজ যেগুলো দিছি সেগুলো তোমরা যা পারো না সেগুলো আমি তোমাদেরকে করে দিব, কিন্তু অধ্যায়ের রেগুলার অঙ্ক এটা দিয়ে শেষ করা যাবে, কারণ এইটুকু থেকেই পরীক্ষায় তুমি ভালো আনসার করতে পারবা এই অধ্যায় সম্পর্কে। ওকে, তো প্রশ্নটা দেখি। প্রশ্নে বলছে কি, দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, আরও দেখাও যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। তো এই আরও দেখাও যে অংশটা আমরা এখন প্রথমে বাদ দিচ্ছি, আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি যে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। আসলে আমরা এটা ম্যাথমেটিক্যালি দেখাবো যে বৃত্তের যে কোনো পয়েন্টে বক্রতাটা একই রকমই আসবে, কিন্তু আমি চাচ্ছি একটু জ্যামিতিকভাবে বোঝানোর জন্য। তো বৃত্তের বক্রতা মানে কি, ধরলাম এটা একটা বৃত্ত আমি আঁকলাম। ওকে, তাহলে এই যে বৃত্তটা আমি এখন আঁকলাম, এই বৃত্তের এখানে যদি একটা পয়েন্ট নিই তাহলে যা বক্রতা আসবে, এখানে একটা পয়েন্ট নিই তাই বক্রতা আসবে, এখানে বা এখানে যে বিন্দুই আমি নিই না কেন সব জায়গাতেই বক্রতা একই রকম আসবে। এই কথাটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। ওকে, তো এখন আসলে কিন্তু বৃত্তে বক্রতা ধ্রুবক এটা আমরা ম্যাথমেটিক্স ছাড়া স্বাভাবিকভাবেই বুঝতে পারি। সেটা হচ্ছে আমি যদি এখানে এই পয়েন্টে ওর বক্রতার ব্যাসার্ধ আলোচনা করি তাহলে ওর ব্যাসার্ধ কিন্তু এইটুকুই আসবে, আবার এই পয়েন্টে যদি বক্রতার ব্যাসার্ধ তাও ওর ব্যাসার্ধ এইটুকুই আসবে, এখানে নিয়ে তাও ব্যাসার্ধ একই আসবে। তো বক্রতা তখনই চেঞ্জ হবে যখন বক্রতার ব্যাসার্ধ পাল্টাবে। যেমন আমি করলাম কি, এরকম একটা রেখা আঁকলাম। ওকে, তাহলে এখানে এই যে ছোট্ট অংশটা দেখা যাচ্ছে, এই ছোট্ট অংশটা ধরলাম এই বৃত্তের অংশ, তাহলে এই অংশের জন্য ওর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে এই ছোট্ট একটা জিনিস, কিন্তু এই অংশে যখন আসবো তখন এই অংশের জন্য তার বক্রতার ব্যাসার্ধ হবে এই এত বড় একটা জিনিস, তাই না? তাইলে বক্রতার ব্যাসার্ধ যখন চেঞ্জ হবে তখন তার বক্রতার হারও চেঞ্জ হয়ে যায়। তার মানে ও যে বাঁকা হচ্ছে, সেই বাঁকা হওয়ার হারটা ওকে দিয়ে আমি যে বৃত্তটা আঁকি ওই বৃত্তের ব্যাসার্ধের উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু এটা তো হইলই একটা বৃত্ত, আর ও একটা বৃত্ত তো তখনই আমরা আঁকি যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে তারপরেই তো আঁকি, নাকি আমরা কাঁটা কম্পাসকে এইভাবে নিয়ে বৃত্তকে এইভাবে করে কোনোদিন আঁকছি। তাহলে বৃত্ত আমরা যখন আঁকি তখন আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়েই আঁকি, তার মানে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর জন্য বক্রতার কেন্দ্র ওইটাই, আর বক্রতার ব্যাসার্ধ সমান সংখ্যক। তাহলে বক্রতার আর হইলটা কি, বক্রতাও অবশ্যই একই হবে, মানে ধ্রুবক হবে। ওকে, তো এখন আমরা ম্যাথমেটিক্যালি যখন প্রমাণ করতে চাইবো তখন কিন্তু একটা বিশাল ঝামেলা হবে। সেটা হচ্ছে কিভাবে বুঝবো যে আমরা যে বক্রতাটা ম্যাথমেটিক্যালি আনছি সেটা ধ্রুবক কিনা। তো সেটা বুঝবো এভাবে, যদি আমরা যে বক্রতাটা বের করতেছি ওই বক্রতাতে এক্স এবং ওয়াই না থাকে,
অর্থাৎ এই বিন্দুর এক্স এবং ওয়াই মানে হচ্ছে কোনো একটা বিন্দুর নাম। ওকে, তাহলে এই বিন্দুর এক্স এবং ওয়াই এর মান একরকম হবে, এই বিন্দুর এক্স এবং ওয়াই এর মান কিন্তু আরেক রকম হবে, আর এই বিন্দুর এক্স এবং ওয়াই এর মান আরও একরকম হবে, তাই না? তো আমি যখন বক্রতা বের করব, বক্রতা কে ইকুয়াল টু বের করব, কে ইকুয়াল টু যে আনসারটা আসবে ওই আনসারে যদি এক্স এবং ওয়াই না থাকে তাহলে বিন্দু এটা হোক আর এটা হোক যেটাই হোক ওদের মান তো আর আমি এখানে বসাইতেই পারবো না। যেহেতু ওদের মান এখানে বসাইতে পারবো না, সুতরাং বিন্দু যাই হবে হোক ওর আনসারকে চেঞ্জ করতে পারবে না। এটাকেই বলা হয় যে ধ্রুবক। অর্থাৎ আমরা যে বক্রতাটা বের করব ওই বক্রতা সমান যদি ধ্রুবক আসতে হয় তাহলে সেখানে এক্স এবং ওয়াই এর বংশ থাকতে পারবে না। অর্থাৎ কে ইকুয়াল টু যে আনসারটা পাবো সেটা এক্স এবং ওয়াই বর্জিত হবে। ওকে, তাহলে আমরা চেষ্টা করি যে আমাদের এখানে বক্রতাটা এক্স এবং ওয়াই বর্জিত হয় কিনা। আচ্ছা, তো আমরা যদি কোনো একটা কিছুর বক্রতা বের করতে চাই তাহলে প্রথমে মাস্ট তার সমীকরণ জানতে হবে। আর এতদিন ধরে আমরা যে অঙ্কগুলো করছি ওগুলোতে এরকমই হয়েছে যে ওরা একটা সমীকরণ দিছে, ওই সমীকরণের বক্রতা বের করতে বলছে, কিন্তু আজকে ওরা সমীকরণ না দিয়ে বলছে কি বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক। তো বৃত্তের সমীকরণটা আমাদেরকে জানতে হবে। তো হেন তেন বৃত্তের সমীকরণ জানলে হবে না, পৃথিবীতে অনেক বৃত্তের সমীকরণ আছে, কোটি কোটি বৃত্তের সমীকরণ আছে, এত বড় বৃত্তের সমীকরণ, এত বড় বৃত্তের সমীকরণ, একটু বৃত্তের সমীকরণ, এগুলো আমরা নিতে পারবো না। আমাদেরকে নিতে হবে সব বৃত্তের সমীকরণ যেটা সেটা। তো সব বৃত্তের সমীকরণ কোনটা সেটাকে বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে আমি যদি এটাকে এখন প্রমাণ করতে চাই তাহলে আমাকে আগে বৃত্তের সাধারণ সমীকরণটা জেনে রাখতে হবে, নাহলে আমি এখানে অংশগ্রহণ করতে পারবো না। ওকে, তাহলে আমাকে লিখতে হবে, আমরা জানি, সরাসরি শুরু করতেছি আনসার, আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ এটা আমাদেরকে জানতে হবে অনেক আগে থেকেই। বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটাকেই বলা হয় বৃত্তের সাধারণ সমীকরণ। আচ্ছা, তো আমরা তো সমীকরণ পাইলাম। ওকে, এখানে একটু খেয়াল করি, এখানে এই এক্স এবং ওয়াই ধ্রুবক নয়, কিন্তু এই জি, এফ আর সি এই তিনজন কিন্তু ধ্রুবক। অর্থাৎ আমরা যদি কোনো একটা সমীকরণ নেই বৃত্তের, তখন সেখানে জি, এফ এবং সি এর মান ফিক্সড থাকে। যেমন আমি একটা ছোট্ট সমীকরণ দেখাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরলাম যে 2x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমি লিখলাম এটা একটা বৃত্তের সমীকরণ। আর এই যে এখানে এর সাথে যদি ওকে তুলনা করি তাহলে দেখি এক্স স্কোয়ার মিল, ওয়াই স্কোয়ার মিল, ওরা কিন্তু চলক, ধ্রুবক নয়, ওদের মান যা খুশি তা হতে পারে। কিন্তু এই যে 2x দেখা যাচ্ছে এখানে x এর সহগ হচ্ছে 2g আর এখানে x এর সহগ হচ্ছে 2, তাহলে 2g সমান এখানে হচ্ছে 2। একটু খেয়াল করি, এখানে x এর সহগ হচ্ছে 2g আমি লিখলাম, এখানে x এর সহগ হচ্ছে 2, তাহলে g এর মান কত? g এর মান হচ্ছে 1, 2 দিয়ে ভাগ করছি উভয়পক্ষকে। তাহলে এই সমীকরণে g এর মান কিন্তু ফিক্সড এবং g এর মান এখানে অলওয়েজ 1ই হবে, জিন্দেগিতে 1 এর বাইরে কিচ্ছু হবে না। কিন্তু x এবং y এর মান কিন্তু আমরা যা ইচ্ছা তা নিতে পারি। একইভাবে এখানে y এর সহগ হচ্ছে 2f, y সহগ 2f লিখলাম, আর এখানে y সহগ হচ্ছে 4, তাহলে উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করলে f ইকুয়াল আমরা পাচ্ছি 2। এই সমীকরণে f এর মান হচ্ছে 2, তো এটাও একটা বৃত্তের সমীকরণ। আর এখানে দেখা যাচ্ছে g এর মান এবং f এর মান এখান থেকে খুঁজে বের করা যায়, কিন্তু x এবং y এর মান এখানে যা খুশি তাই, এবং এই জন্য আমরা বলতেছি যে g, f এবং c এরা হচ্ছে আমাদের জন্য ধ্রুবক সংখ্যা। ওকে, তো সমীকরণ তো পাইলাম, এখন আমাদেরকে এই সমীকরণের উপর নির্ভর করে বক্রতা বের করতে হবে। তো আমরা কোন সিস্টেমে বক্রতাটা করব সেটা আমাদেরকে জানতে হবে, তাই না? তো আমি লেকচার 1 যখন পড়াচ্ছিলাম তখন আমি শিখাইছিলাম বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো বক্রতাকে আমরা প্রকাশ করি কাপ্পা দিয়ে, আর এই বক্রতা আর বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে কাপ্পা ইকুয়াল টু 1/ρ। এটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম। তাহলে কাপ্পা ইকুয়াল টু যদি 1/ρ হয়, রো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তো আমরা একটা কাজ করি, প্রথমে বক্রতার ব্যাসার্ধটাকে বের করব, বক্রতার ব্যাসার্ধকে বের করে তারপরে এই সূত্রে এনে বক্রতার ব্যাসার্ধের জায়গায় বসাই দেব, পেয়ে যাব বক্রতা। আবার বলতেছি, প্রথমে আমার বক্রতার ব্যাসার্ধটাকে আগে বের করে নিব, বক্রতার ব্যাসার্ধ পাইলাম, ওই বক্রতার ব্যাসার্ধটাকে এনে এই সূত্রে এখানে বসাই দিব, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব বক্রতা। ওকে, তাহলে এখন আমরা এই সমীকরণকে প্রথমে বক্রতার ব্যাসার্ধ বের করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণের সিস্টেম, একটা অব্যক্ত সমীকরণের সিস্টেম। তো যেহেতু কোনো ঝামেলা নাই আমি এখানে অব্যক্ত সমীকরণ দিয়েই করব, কারণ এই ব্যাটার ফিগার অব্যক্ত সমীকরণের মতোই আছে। ওকে, তাহলে অব্যক্ত সমীকরণের মতো যদি
করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে মনে করি এইরকম একটা কথা লিখতে হয় যে মনে করি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওই বাম পাশের রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। ওকে, তাহলে এটাকে আমরা এফ অফ এক্সে ধরলাম। এখন একদল স্টুডেন্ট প্রশ্ন করতে পারবে যে বড় হাতের এফ কেন দিলাম, এতদিন তো ছোট হাতের এফ দিছি। তো প্রবলেম আসলে এইটা বড় হাতের এফ দিই বা জি দিই বা এইচ দিই, যা ইচ্ছা তা দেওয়া যায়, এটাতে নিয়ে অঙ্কের কোনো প্রবলেম না। আসল কাহিনী হচ্ছে এখানে একটা এফ বৃত্তের সমীকরণে বসেই গেছে, যার কারণে আমি যদি এখানে আবার এফ দিই যা দেখতে একেবারেই বিশ্রী দেখায়, স্যার একদম পছন্দ করবে না। কারণ এই প্রশ্নে যা কিছু আসছে তা কিছু আমি আবার মনে করব, এটা কখনোই সম্ভব না। সেজন্য আমাকে এখানে বাধ্য হয়ে বড় হাতের এফটা দিতে হয়েছে। ওকে, তাহলে এরপর আমরা যেহেতু অব্যক্ত সমীকরণ দিয়ে করব, তাহলে আমাদেরকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এফ এক্স জানতে হবে, তারপরে এফ ওয়াই জানতে হবে, তারপরে এফ অফ এক্স এক্স জানতে হবে, তারপর এফ অফ ওয়াই ওয়াই জানতে হবে, আর ফাইনালি এফ অফ এক্স ওয়াই জানতে হবে। ওকে, তাহলে আমরা একের পর এক দেখে নিই এগুলো কি। তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তো অব্যক্ত সমীকরণে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই তো ধ্রুবক হয়। ওকে, তাহলে ওকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি টুয়াইজ এক্স। এদিকে আবার ওকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0। ওকে যদি ডিফারেন্সিয়েশন করতে যায় তাহলে 2g হচ্ছে ধ্রুবক, তারা বসে যাবে, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। তো এখানে কোনো এক্স নাই, যার কারণে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলেও হবে 0। তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু পাইছি 2g প্লাস 2x। ওকে, একইভাবে আমরা এফ ওয়াই বের করি, ওয়াইয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করবো তখন এক্স ধ্রুবক, অব্যক্ত সমীকরণ এইভাবেই শিখায়। তাহলে ওকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, লেখার দরকার নাই। ওকে ডিফারেন্সিয়েশন করলে পাবো টুয়াইস ওয়াই। আবার দেখিও আবার এখানে ডিফারেন্স টুয়াইস ওয়াই পাইছি, এটা তো এক্স না, তাকে আবার ডিফারেন্স এভাবে কিন্তু করা যাবে না, এটা অব্যক্ত সমীকরণের সিস্টেম নয়। অব্যক্ত সমীকরণে ওয়াইয়ের সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবো তখন এক্স পুরোপুরি ধ্রুবক, এক্সকে 0 করতে হবে, আর ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওইভাবেই চিন্তা করতে হবে। ওকে, তাহলে এরপর এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো আনসার পাবো 0, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2f হচ্ছে ধ্রুবক রয়ে যাবে, ওয়াইকে ডিফারেন্স করলে হবে 1, না লিখলেও চলবে, সিকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে এফ অফ এক্স এক্স বের করা। তাহলে এফ অফ এক্স এক্স মানে কি, এক্স এর সাপেক্ষে করা যে আনসারটা পাইছি ওই আনসারকে আবার এক্স এর সাপেক্ষে করবো। তাহলে ওকে যদি আবার এক্স এর সাপেক্ষে করি তাহলে 2 থেকে যাবে, এক্সকে ডিফারেন্স করলে হবে 1, এখানে কোনো এক্স নাই, ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, না লিখলেও চলে। ইকুয়াল টু ওয়াই ওয়াই মানে কি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাইছি তাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে ওকে যদি আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাচ্ছি 2, ধ্রুবক থেকে যাবে, ওয়াইকে ডিফারেন্স করলে হবে 1, ওকে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। ওকে, এফ অফ এক্স ওয়াই, এক্স ওয়াই মানে কি, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে আনসারটা পাইছি তাকে এবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, এখানেও ওয়াই নাই এখানেও ওয়াই নাই, তাহলে টোটাল আনসার হয়ে যাবে সরাসরি 0। ব্যাস, এফ এক্স এফ ওয়াই, এফ এক্স এক্স, এফ ওয়াই ওয়াই, এফ এক্স ওয়াই সব বের করে আনছি। এবার আমি বসে ওর বক্রতার ব্যাসার্ধ বের করব। আমাকে বের করতে বলছে বক্রতা, কিন্তু আমি জানি বক্রতা সমান হচ্ছে 1/ρ, যার কারণে আমি প্রথমে বক্রতার ব্যাসার্ধ বের করব। তাহলে আমরা লিখি, আমি এখানে লিখতেছি, তোমরা এটা নিচে লিখবা। তাহলে লিখবো সুতরাং বক্রতার ব্যাসার্ধ, সংক্ষেপে লিখতেছি, বক্রতার ব্যাসার্ধ রো সমান হচ্ছে এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে এফ এক্স এক্স, তার সাথে হবে এফ ওয়াই স্কোয়ার, আর লাস্টে হবে এফ ওয়াই ওয়াই, তার সাথে হবে এফ এক্স স্কোয়ার, আর প্লাস মাঝখানে হবে -2 এফ এক্স ওয়াই, এফ এক্স এফ ওয়াই। এবার আমরা মানগুলো আরামসে বসাই দিব, আর নর্মাল যোগ বিয়োগ করলে যা আসে আর কি। তাহলে আমি মান বসাচ্ছি, এখানে পাচ্ছি এফ এক্স স্কোয়ার, এফ এক্সের মান কত, 2x প্লাস 2g, তাহলে লিখে দিলাম 2x প্লাস 2g হোল স্কোয়ার, তারপর প্লাস এফ ওয়াই এর মান কত, 2y প্লাস 2f, 2y প্লাস 2f হোল স্কোয়ার। ও তাদের মাথার উপর আবার 3/2 আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে 3/2টা তার জায়গায় দেখে দিলাম। ওকে, নিচে মান বসালে কি হবে দেখি, এফ এক্স এক্স মান হচ্ছে 2, লিখে দিলাম 2, এফ ওয়াই স্কোয়ার, এফ ওয়াই এর মান হচ্ছে 2y প্লাস 2f, 2y প্লাস 2f হোল স্কোয়ার করে দিলাম। হোল স্কোয়ার কেন করছি, কারণ এখানে একটি স্কোয়ার আছে। আর এটার ক্ষেত্রে একটু দেখি, এই এফ অফ এক্স ওয়াই মানে হচ্ছে 0, তাহলে আমি যদি 0 এখানে বসাই তাহলে পুরোটাকে 0 করে দিবে, লেখার দরকার কি, বাদ। তারপর প্লাস এফ অফ ওয়াই ওয়াই 2, তারপর হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার 2x প্লাস 2g, 2x প্লাস 2g স্কোয়ার স্কোয়ারের জায়গায় রয়ে যাবে,
ওকে, এবার আমার কাজ হচ্ছে সেই চিরায়ত সরলীকরণ করে আনসারটা কেমন আসে সেটা একটু দেখা। ওকে, তাহলে এগুলোর আর দরকার নেই, এগুলো সবগুলো মান ঠিকভাবে যদি বসাই থাকি তাহলে আনসার এখান থেকেই মিলে যাবে, এটাও আর দরকার নেই, মুছে ফেলি। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ইকুয়াল টু একদম সাধারণ যে কাজগুলো সেগুলোই আমরা করব। এই যে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রথমে বসাবো, a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আবার বসাবো। তো আমি আসলে সূত্রটা ডাইরেক্ট বসাবো, তুমি যদি না বুঝো তাহলে সুন্দর করে একদম ক্লাস 6-এ যেভাবে শিখছো a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার এভাবে করে বসাবো। আমি ডাইরেক্ট বসাচ্ছি, তোমাকে তো বলেই দিছি এই সূত্রটাই হবে। তো সেকেন্ড ব্র্যাকেট তার জায়গায় থাক, আর এই মাথার উপরে যে পাওয়ার 3/2 এটাও তার জায়গায় থাক, মনে হয় এটুকু হবে না, আর একটু লম্বা করি, মাথার উপরে 3/2 এটাও তার জায়গায় থাক। এর ভিতরে আমি সূত্রটা করবো, তাই না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার হবে, প্লাস 2ab মানে হচ্ছে 8gx হবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4g স্কোয়ার হবে, প্লাস এখানেও থেকে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার মানে 4y স্কোয়ার হবে, প্লাস 2ab মানে হচ্ছে 8fy হবে, প্লাস এটা হবে 4f স্কোয়ার। ওকে, ব্যাস সূত্র কাহিনী শেষ, লিখে ফেললাম। এবার এখানেও আমরা সূত্রটা করব, তো এখানে আমি সূত্রও করব গুণও করব। তো তুমি যদি না বুঝো তাহলে তুমি এভাবে করবা, 2 লিখবা, এটা সূত্রটা লিখবে। আচ্ছা থাক, আমি গুণটা পরে করবো, সূত্রটা আগে করি। তাহলে 2 এখানে থাক, ওর সূত্র হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে 4y স্কোয়ার, প্লাস 2ab হবে যে 8fy, প্লাস বি স্কোয়ার হবে যে 4f স্কোয়ার, ব্র্যাকেট শেষ, কারণ এটা সূত্রের সাথে ওর 2 গুণ আছে, প্লাস একইভাবে 2 বসাইলাম, ওর জন্য হবে 4x স্কোয়ার, প্লাস হবে 2ab হইল যে 8 কি হবে gx, প্লাস হবে 4g স্কোয়ার, এবং ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ওকে, এবার এই 2টা আমি এখানে গুণ করে দিব। তো আমি 2টা এখানে আরেক লাইনে গুণ করলে আমার আবার উপরের লাইনটা লিখতে হবে, সেজন্য আমি একটা কাজ করে এই লাইনে গুণটা করে দিই। 2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 8, তাহলে আমরা পাচ্ছি এখানে সরাসরি 2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 8, 2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা 8 দুগুণে 16, 2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 4 দুগুণে আবার 8, এই 2 যদি ওর সাথে গুণ হয় তাহলে আমরা পাবো 4 দুগুণে 8, ব্র্যাকেট আর রেখে লাভ কি, এখানে 2 গুণ হলে আমরা পাবো 16, এখানে 2টা গুণ হলে আমরা আবার পাবো 8, ব্র্যাকেট আর রেখে লাভ নাই। এই টোটাল কাহিনীটা আমি আসলে একসাথে করতে চাচ্ছিলাম, যেটা আমি ভেঙে করছি। আচ্ছা, এবার আমি এই উপরের রাশিটা থেকে কমন নিয়ে একটু ছোট্টখাট্টো কিছু করতে চাচ্ছি আর কি। তাহলে দেখি, সেকেন্ড ব্র্যাকেট তার জায়গায় থাক, পুরাটা থেকে 4 কমন যাচ্ছে, তাহলে 4 কমন নিলাম, 4 কমন নিলে এখানে পাচ্ছি x স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি 2gx, প্লাস এখানে পাচ্ছি জি স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি 2fy, প্লাস এখানে পাচ্ছি এফ স্কোয়ার। তার মানে 4 কমন নেওয়ার পর আমরা এরকম পাচ্ছি, তাই তো? আর এই পুরাটার মাথার উপরে কিন্তু এখনও 3/2 এটা এখনও বোঝা হিসেবে রয়ে গেছে। আর নিচের রাশি থেকে আমরা 8 কমন নিয়ে ফেলতে পারি, তাহলে আমি যদি 8 কমন নিই তাহলে পাচ্ছি, প্রথমে পাচ্ছি ওয়াই স্কোয়ার, প্লাস ওর থেকে 8 কমন নিলে 2fy, প্লাস ওর থেকে 8 কমন নিলে খালি এফ স্কোয়ার, 8 কমন নিলে এক্স স্কোয়ার, 8 কমন নিলে 2gx, 8 কমন নিলে জি স্কোয়ার কমন নিলাম। ব্যাস, এবার আমি এখানে একটা ছোট্ট ব্যাপার স্যাপার ঘটাবো, যেটার জন্য আমাকে একটু সাজায় লিখতে হবে জিনিসটাকে। তো সাজায় না লিখলে আসলে আমি নিজেও বুঝবো না, তোমাদেরকেও বুঝাইতে পারবো না, তো একটু সাজায় লিখি। এই যে উপরে যে রাশিটা দেখা যাচ্ছে, এই যে 4 তার জায়গায় থাক, সেকেন্ড ব্র্যাকেট তার জায়গায় থাক, এখানে আমি এই এক্স স্কোয়ার লিখলাম, তারপর এই যে এখানে ওয়াই স্কোয়ার দেখা যাচ্ছে না, ওয়াই স্কোয়ারকে আমি পাশে লিখে ফেললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এই 2gxকে লিখলাম 2gx, তারপরে এই 2fyকে লিখলাম 2fy। তাহলে কী কী লিখলাম একটু কেটে দিই, এটা লিখলাম, ওয়াই স্কোয়ার লিখলাম, 2gx লিখলাম, 2fy লিখলাম, তারপরে বাকি কী আছে জি স্কোয়ার আর এফ স্কোয়ার, ওটা লিখে ফেললাম, প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 3/2 লিখে দিলাম। ওকে, এরপর নিচের রাশিটাতে একটু দেখি, নিচের রাশিতে 8 যেমন আছে তেমন থাক, এইখানে আমি সাজাই লিখবো। প্রথমে আমি এক্স স্কোয়ারকে লিখবো, তারপর আমি ওয়াই স্কোয়ারকে লিখবো, তারপর আমি 2gx লিখবো, তারপর আমি 2fy লিখবো, তারপর আমি লিখবো এফ স্কোয়ার, তারপর লিখবো জি স্কোয়ার বা জি স্কোয়ার এফ স্কোয়ার। আচ্ছা, জি স্কোয়ার আগে লিখি,
প্লাস এফ স্কোয়ার তারপর লিখলাম। ওকে, এবার আমি এই 3/2টা ভাগ করে দিব। 3/2টা প্রথমে ওর মাথার উপরে আসবে, তারপর 3/2টা এই পুরো রাশিটার মাথার উপরে বসে থাকবে। ওকে, তাহলে কি পাচ্ছি দেখি, 4-এর মাথার উপরে যদি 3/2 আসে, 4-এর মাথার উপরে যদি 3/2 আসে, তাহলে আমরা ওই যে ওই ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার 3/2, এই ফর্মুলাকে আমরা কি লিখতে পারি, এক্স রুট এক্স। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 4√4, তার মানে 4 তার জায়গায় থাকবে, ওকে করলে হবে 2, তার 4 দুগুণে কত, 8 পাচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি সরাসরি 8, মানে এই 3/2 যখন 4-এর মাথার উপর আসছে তখন আমরা যে আনসারটা পাইছি সেটা হচ্ছে 8। আর এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গাটা দেখা যাচ্ছে ওর মাথার উপরেও কিন্তু 3/2 থাকবে, তো সেটাকে তো আমরা কিছু করতে পারি না, ওটাকে আমরা বসাই রাখবো যেভাবে আছে। তাহলে আমরা এভাবে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, এখন খেয়াল করতে হবে এই যে 3/2টা আমি লিখলাম এটা কিন্তু ওর মাথার উপরে আর নাই, কারণ এটা ওর মাথার উপরে নেমে যা হবার তা হয়ে গেছে, এটা এখন শুধু ওর মাথার উপর আছে। ওকে, আর নিচেও কি, নিচে যা আছে তার যেভাবে আছে সেভাবে লিখে দিই, 8 যা আছে তা লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এত। ওকে, তাহলে এখানে আরামসে 8 আর 8 কাটা যাচ্ছে। আর এই যে দুজন দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করি, এটা পুরাটাকে একটা জিনিস মনে করি এটা পুরাটা হচ্ছে এ, পুরাটা হচ্ছে, তাহলে এই এর মাথার উপর আছে 3/2 আর এই এর মাথার উপর আছে 1, তো বেইজ একই রকম হলে ভাগের বেলায় কিন্তু পাওয়ারগুলা বিয়োগ হয়। ওকে, তাহলে এটাকে আমরা বেইজ মনে করলাম, এই যে এই বেইজ আর এই বেইজ কিন্তু একই, তাহলে এই বেইজের পাওয়ার হচ্ছে 3/2 আর এই বেইজের পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা এই দুজনকে গবেষণা করে এক লাইনে লিখে ফেলতে পারি, যেটা আমরা বলবো কি বেইজ একই রকম হলে ভাগের বেলায় পাওয়ারকে আমরা বিয়োগ করে লিখতে পারি। ওকে, তাহলে আমি এখন লিখতেছি ইকুয়াল টু, বেইজ যেহেতু একই রকম বেইজ একটাই লিখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 - 1 এভাবে লিখতে পারি, তাই নয় কি, এই যে হোল টু দি পাওয়ার 3/2 আর এখানে হচ্ছে -1, তাহলে বেজ একই রকম, যার কারণে পাওয়ার আমরা বিয়োগ করছি। তো এটা আমি এরকম না লিখে ডাইরেক্ট আনসারটাই বসাবো, তো এটা যদি বিয়োগ করে দিই তাহলে টোটাল আনসারটা কি হবে, এখানে হবে জাস্ট হাফ। ওকে, তাহলে এই হাফ তো আসছে। এবার আরেকটা ফালতু কাহিনী আমরা এখানে করব। আমরা প্রথমেই অঙ্কের শুরুতে, অঙ্ক যখন শুরু হচ্ছিল তখন আমরা বলছিলাম যে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা ছিল বৃত্তের সমীকরণ। ওকে, তো আমি এই সিকে ওইদিকে যদি পক্ষান্তর করি, সিকে যদি ওইদিকে পক্ষান্তর করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু -c নাকি, তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু -c লিখতে পারি। তাহলে এখানেও আমি এই ঘটনাটা কেন ঘটাবো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy এই জায়গাটার বদলে আমি লিখে দিব -c, তাহলে এভাবে ও এটার জায়গায় -c লিখতে একটু বিশ্রী দেখায়, তো আমি ওদেরকে আগে লিখি, তাহলে জি স্কোয়ার আগে লিখলাম, এফ স্কোয়ার আগে লিখলাম, আর ওর বদলে আমি লিখে দিলাম -c আর হোল টু দি পাওয়ার হাফ, হাফ মানে রুট লিখতে পারি, তাহলে রুট ওভার এত লিখতে পারি। তো এটাই হচ্ছে আসলে এই সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ, আর এটার বাইরে আমার আর কিছু করার দরকার নাই। একটা ব্যাপার কি, এখানে আমরা যে বক্রতার ব্যাসার্ধটা পাইলাম এটার মধ্যে ইতিমধ্যে কিন্তু এক্স ওয়াই হাওয়া হয়ে গেছে, একটু পর্যন্ত এক্স ওয়াই ছিল অনেক গর্বের সাথে, কিন্তু যখন আমরা এটাকে অ্যাপ্লাই করলাম তখন দেখলাম যে এক্স ওয়াইয়ের বংশ একেবারেই নির্বংশ হয়ে গেছে, তার মানে এখানে যেগুলো ধ্রুবক ছিল জি এফ আর সি, যারা ধ্রুবক ছিল তারাই এখানে রয়ে গেছে, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ ধ্রুবক, কিন্তু আমাদেরকে বক্রতা ধ্রুবক দেখাইতে বলছে, বক্রতার ব্যাসার্ধ ধ্রুবক নয়। তাহলে আমরা লিখব সুতরাং বক্রতা কে সমান হবে 1/ρ, তো রো সমান তো আমরা এটা পাইছি, তাহলে 1/ρ এর জায়গায় এটা বসাই দিই, রুট ওভার আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা আসছে। তার মানে আমরা এখানে লিখে দিব সমান হচ্ছে ধ্রুবক। কেন এটা ধ্রুবক, কারণ হচ্ছে জি এফ সি ধ্রুবক। তো জি এফ সি যদি ধ্রুবক হয় মানে তাদের মান যদি ফিক্সড হয় কোনো একটা সমীকরণে, তাহলে ওই সমীকরণের জন্য জি এফ ধ্রুবক হলে এই জিনিসটার মানও আর কোনো জায়গার জন্য চেঞ্জ হবে না, কারণ এখানে এক্স ওয়াই নাই। তাহলে এক্স ওয়াই আমরা যাই নিই না কেন এখানে এক্স ওয়াই অংশগ্রহণ করতে পারবে না, যার কারণে এক্স ওয়াই এখানে প্রভাব দেখাতে না পারার কারণে বক্রতা হয়ে যাবে ধ্রুবক। ওকে, এরপর আমরা সেকেন্ড অপশনটা পড়ি। প্রথম অংশটা আমরা প্রমাণ করে ফেলছি যে বক্রতা ধ্রুবক, তাই না?
এরপর বলছে কি আরও দেখাও যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা হচ্ছে 1/a। অর্থাৎ যদি কোনো একটা সমীকরণের ব্যাসার্ধকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে ওই বৃত্তের বক্রতা হবে যে 1/a। সিম্পল, এটাই ব্যাসার্ধ ছিল তাই তো। তো ব্যাসার্ধ এটা হলে বক্রতা হয়েছে 1/ρ হয়ে 1/a তো হয়েছে না। তো ব্যাসার্ধ এটাকে যদি আমি এ মনে করি তাহলে তো 1/a হয়ে যাবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তবে ওইভাবে না আসলে, এরপর আমরা এভাবে লিখব। এইটুক করার পর আমরা লিখব দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ বলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ এ সমান হচ্ছে √f² + g² - c। বৃত্তের ব্যাসার্ধের সূত্র এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, আর এখানে ওইটাই আসছে, f² + d² - c √, একই আসছে। আমি কিন্তু এইখান থেকে দেখে ওইটা লিখি নাই, আমি কিন্তু মুখস্থ লিখছি। আরে বাবা, মুখস্থ লিখছি না দেখে লিখছি সেটা স্যারের বোঝার বিষয় নাকি? আমি যেভাবে পারছি লিখছি। তো আমি তো কিন্তু চুরি করেই লিখছি এখান থেকে। আসলে আমি জানিই না, আমার মনেই নাই যে বৃত্তের ব্যাসার্ধ ইন্টারমিডিয়েটে এরকম শিখছিলাম √f² + d² - c। কিন্তু আমি এখানে অঙ্ক করতে গিয়ে তো বৃত্তের ব্যাসার্ধ এভাবেই আসছে, তো আমার আর টেনশন করার কি আছে? আমি এখান থেকে কপি মেরে দিছি। কিন্তু স্যার তো বুঝবে যে বাহ, একদম তো মুখস্থ টুখস্থ রাখছে। ওকে, আসলে মুখস্থ রাখি না। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এই ইকুয়ালটা আসলে আমরা যেটা জানি সেটা হচ্ছে √f² + d² - c। তো বৃত্তের ব্যাসার্ধ যদি এই ইকুয়াল টু √ এত হয় তাহলে আমরা লিখব সুতরাং বক্রতা কে সমান হবে 1/a। 1/a এইভাবে লিখতে পারি, 1/ρ লিখতে পারি। এদিকে আবার রো সমান আসছে √g² t² এগুলো কি আসছে? তাহলে আমরা রোর মানটা এখানে বসাই দিই, f² + g² - c। এটা রোর মান আসছে, ওইখান থেকে রোর মান আসছে। তো এখন এইটার মানই তো আবার e, তার মানে 1/a। অর্থাৎ কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তাহলে তার বক্রতা হয়ে যাবে 1/a। সিম্পল। ওকে।